আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নিরাপদ বাংলাদেশ গড়ার ইশতেহার ঘোষণা জামায়াতের। নির্বাচনে দায়িত্ব পালনে 1051 নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ। 4,72,000-এর বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডাক্তার শফিক ও নাহিদ ইসলাম। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব, জিতলেও ফলাফল ঝুলবে বিএনপির দুই প্রার্থীর। কুমিল্লার মুরাদনগরে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত অন্তত 5। এবার বিস্তারিত। একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এতে আগামী 5 বছর সরকার পরিচালনায় 26 বিষয়ে অগ্রাধিকার দেওয়া এবং 8 ভাগে 41 দফা প্রতিশ্রুতির কথা তুলে ধরেছে। আজ বুধবার বনানীর শেরাটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহার ঘোষণা দেয়া হয়। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ইশতেহার ঘোষণা করেন। জামায়াতে ইসলামী আগামী 5 বছরের সরকার পরিচালনায় 26 বিষয় অগ্রাধিকারের কথা বলেছে। 1. জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ। এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন, ন্যাশনাল ইন্টারেস্ট। 2. বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন, সোশিয়াল জাস্টিস। 3. যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেয়া, ইউথ ফার্স্ট। 4. নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন। 5. আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ। 6. সকল পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন। 7. প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠন। 8. প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, কৃষি ও শিল্প সহ নানা সেক্টরে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, সরকারি চাকুরিতে বিনামূল্যে আবেদন, মেধার ভিত্তিতে নিয়োগ ও সকল ধরনের বৈষম্য দূরীকরণ। 9. ব্যাংক সহ সার্বিক আর্থিক খাতে সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব টেকসই ও স্বচ্ছ অর্থনীতি বিনির্মাণ। 10. সমানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচন সহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শক্তিশালী করে সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা। 11. বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া খুন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করা। 12. জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। 13. কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা। 14. 2030 সালের মধ্যে সম্পূর্ণ ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা এবং 3-0 ভিশন, পরিবেশগত অবক্ষয়ের শূন্যতা, বর্জ্যের শূন্যতা এবং বন্যা ঝুঁকির শূন্যতা বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া। 15. ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি ভারী শিল্প প্রতিষ্ঠা, দেশি বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে ব্যাপক ভিত্তিতে শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি। 16. শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ, বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা। 17. প্রবাসীদের ভোটাধিকার সহ সকল অধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করা। 18. সংখ্যাগুরু সংখ্যালঘু, মেজরিটি মাইনরিটি নয়, বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণীগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা। 19. আধুনিক ও সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান এবং গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করা। 20.
সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা। 21 দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্যান্য মৌলিক চাহিদার পূর্ণ সংস্থানের নিশ্চয়তা। 22 যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং রাজধানীর সাথে দেশের বিভাগীয় শহরগুলোর সড়ক রেলপথের দূরত্ব পর্যায়ক্রমে 2 থেকে 3 ঘন্টায় নামিয়ে আনা। দেশের আঞ্চলিক যোগাযোগ ও ঢাকার অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা। 23 নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্প মূল্যে আবাসন নিশ্চিত করা। 24 ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলাপে চলমান বিচার ও সংস্কার কার্যক্রমকে অব্যাহত রেখে বাংলাদেশে ফ্যাসিবাদ ব্যবস্থার পুনর্জন্ম রোধ করা। 25 সার্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করার মাধ্যমে নিরাপদ কর্মজীবন ও পর্যায়ক্রমে সকল নাগরিকদের আন্তর্জাতিক মানের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। 26 সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। নির্বাচনী ইশতেহারে ভূমিকায় বলা হয়, উর্বর ভূমি, বিপুল তরুণ জনশক্তি, সহনশীল ও উদার জনগোষ্ঠী এবং সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদের কারণে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে এক অপার সম্ভাবনাময় দেশ। 1947 ও 1971 সালে বাংলার মানুষ পরপর দুবার স্বাধীনতা অর্জন করে, কিন্তু দুর্ভাগ্যবশত অসৎ, দুর্নীতিগ্রস্ত, অগণতান্ত্রিক নেতৃত্বের কারণে সেই স্বাধীনতা অর্থবহ হয়ে ওঠেনি। 2014, 18 ও 24 সালের 3টি প্রহসনী নির্বাচনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের মাধ্যমে সার্বিকভাবে দেশকে এক বিভীষিকাময় টর্চার সেলে পরিণত করা হয়েছিল। এই সময়ই দেশের অর্থনৈতিক খাত গভীর সংকটে নিপতিত হয়। লুটপাট ও অর্থ পাচার বাড়তে থাকায় ব্যাংক খাত ধ্বংসের পথে যায়। দারিদ্র্য ও বেকারত্ব দ্রুত বিস্তৃত হয়। সেই নিকষ অন্ধকার কেটে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে তরুণদের নেতৃত্বে সংঘটিত জুলাই বিপ্লব এক নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দায়িত্ব পালনের জন্য 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা আচরণবিধি দেখার পাশাপাশি দায়িত্ব পাওয়া নির্বাচনী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট এবং স্ট্রাইকিং ফোর্স, বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনী টিমকে দিক নির্দেশনা দিবেন। এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পাওয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। তারা 7 ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে যোগদান করবেন। এর আগে তাদের প্রশিক্ষণ দেয়া হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন 2009 এর 5 ধারা অনুযায়ী ভোট গ্রহণের 2 দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতায় থাকবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এসব ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বন্টন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করে দেবেন। পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে 4,72,000-এর বেশি প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। বুধবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান এ তথ্য জানান। তিনি জানান, সকাল 9:30 পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে 7,66,862টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে 5,24,869 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ভোটদান সম্পন্ন করেছেন 4,72,410 জন। এছাড়া 4,31,748 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। ইতোমধ্যেই প্রবাসীদের পাঠানো ব্যালটগুলোর মধ্যে 41,178টি গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা। বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। সারা দেশের 6,62,191 জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। ইসির তথ্য অনুযায়ী বুধবার সকাল
9:30 পর্যন্ত দেশের অভ্যন্তরে 1,70,989 জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে 1,31,691 জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন এবং 1,04,165 জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। সালিম আহমদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট 15,33,684 জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আগামী সোমবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার দলটির পক্ষ থেকে এই আবেদন দাখিল করা হয়। এদিকে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার বক্তব্য সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি। নির্বাচনে জিতলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে বিএনপি মনোনীত দুই প্রার্থীর। তারা হলেন চট্টগ্রাম 4 আসনের প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম 2 আসনের প্রার্থী সারোয়ার আলমগীর। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন। আইনজীবীরা জানিয়েছেন তারা নির্বাচন করতে পারবেন, তবে বিজয়ী হলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের ফলাফল গেজেটে প্রকাশ করা হবে না। রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে ঋণ খেলাপির অভিযোগে নির্বাচন কমিশনে পৃথক আপিল করেছিল জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী ও সংশ্লিষ্ট ব্যাংক। শুনানি শেষে গত 18 জানুয়ারি নির্বাচন কমিশন আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখে। ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আনোয়ার সিদ্দিক ও যমুনা ব্যাংক পৃথক রিট করলে গত 27 জানুয়ারি হাইকোর্ট তা খারিজ করে দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আনোয়ার সিদ্দিক ও যমুনা ব্যাংক আপিল বিভাগে আবেদন করে। আনোয়ার সিদ্দিকের করা লিভ টু আপিল ও ব্যাংকের করা আবেদনের উপর গত সোমবার শুনানি হয়। পরে গতকাল লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ। আদেশে বলা হয়, আসলাম চৌধুরী বিজয়ী হলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত থাকবে। কুমিল্লার মুরাদনগর উপজেলার নহল চৌমোহনী বাজার এলাকায় জামায়াতে ইসলামী সমর্থিত একটি প্রচার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন আহত হয়েছেন। আমাদের কুমিল্লা প্রতিনিধি এম হাসান জানান, আজ বুধবার দুপুর আনুমানিক 12টার দিকে নহল চৌমোহনী বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন ইমরান নাজির, মুহিবুল্লাহ, আব্দুর রহিম, আকাশ আহমেদ ও সাকিব। আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপরই এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান শিটন বলেন, আমাদের কোনো লোক এ হামলার সঙ্গে জড়িত নয়। জামায়াতে ইসলামী নিজেরাই ঝামেলা সৃষ্টি করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। পরে কে বা কারা মাইকে ঘোষণা দিয়েছে তা বলতে পারছি না। অন্যদিকে জামায়াতে ইসলামীর মুরাদনগর উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হ্যাঁ ভোটের প্রচার কার্যক্রম চলাকালে পরিকল্পিতভাবে মাইকে ঘোষণা দিয়ে বিএনপির লোকজন হামলা চালায়। এতে তাদের 5 জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান জামিল খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।